নেপাল এমন না যে খুব শান্ত শিষ্ট একটা ঘুমিয়ে থাকা দেশ ছিল। 2008 থেকে আজকে তো 25 হলো, এই 17 বছরে আপনি ভাবলে মানে অবাক লাগবে 14 বার প্রাইম মিনিস্টার বদলায়। নেপাল তো ল্যান্ডলক, নেপালের কাছে সমুদ্র নেই। নেপালে একটা প্যালেস কু হয়েছিল, আপনি যদি দেখেন একটা রাজ পরিবারের সবাই মারা গেল, যে মারলো সেও মরে গেল, সে একটু পরে মরলো হাসপাতালে। সেই রাজ পরিবারেরই একজন মানুষ এখন আছেন এবং একজন যুবরাজ আছেন, জ্ঞানেন্দ্র। नेपाल करप्सन हामी एभ्री मान्छेको गल्लीमा आज फ्रस्ट्रेसन छ गाइस, स्ट्रेस छ मान्छेले। কি হলো, আপনি কি বুঝছেন? নেপাল এমন না যে খুব শান্ত শিষ্ট একটা ঘুমিয়ে থাকা দেশ ছিল ভুটানের মতো না। আমাদের প্রতিবেশী যে দেশগুলো আছে, নেপাল, ভুটান এবং মিয়ানমার, যাদের সাথে আমরা বর্ডার শেয়ার করি, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এছাড়া যাদের সাথে বর্ডার শেয়ার করছি না কিন্তু একদম আমাদের ঘাড়ের কাছে এবং আমাদের সঙ্গে তাদের ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হয়, হচ্ছে শ্রীলঙ্কা আর মালদ্বীপস, টু সাম এক্সটেন্ট মরিশাস, ভারত মহাসাগরের দেশ। এর মধ্যে নেপাল ছিল মানে 250 বছর রাজার রাজত্ব চলে। তারপরে কিছুদিন একটা মাওবাদী একটা মুভমেন্ট চলে, অস্থিরতা চলে। 2008 সালে একটা গভর্নমেন্ট ফর্ম হয় এবং ডেমোক্রেটিক সোকল গভর্নমেন্ট উইথ কমিউনিস্ট সাপোর্ট। এবং 2008 থেকে আজকে তো 25 হলো, এই 17 বছরে আপনি ভাবলে মানে অবাক লাগবে 14 বার প্রাইম মিনিস্টার বদলায়, ভারতবর্ষের 3 বার। তো এই অস্থিরতা নেপালে ছিল। কেন হচ্ছিল? কারণ যারা ঘুরে ফিরে কিছু মানুষ নেপালের মিউজিক্যাল চেয়ারের মতো জাস্ট দুর্নীতি করবার জন্য, একটা দেশকে ছিবড়ে করবার জন্য, তারা নিজস্ব স্বার্থের জন্য দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের ভবিষ্যৎ জলাঞ্জলিতে দিচ্ছিল। এবং টু সাম এক্সটেন্ট আপনি বলতে পারেন যে ভারতবর্ষেরও একটু পীড়াদায়ক হয়ে যাচ্ছিল তাদের ফরেন পলিসি, যেটা আগে ছিল না। যেটা রিসেন্টলি লিপুলেকে হয়েছে, তার আগেও হয়েছে। যেমন নেপালের প্রধানমন্ত্রী, যিনি এখন সদ্য রিজিগন করেছেন, ইনি এটা 3য়-বার প্রধানমন্ত্রী। তার আগে উনি 2বার প্রধানমন্ত্রী ছিলেন। আরেকজন আছেন শের বাহাদুর দৌবা, এনাকে আপনারা দেখেছেন টিভি চ্যানেলে মার খেতে রিসেন্টলি, জামা কাপড় খুলে পেটাচ্ছিল। আরেকজন আছেন, ইনি হচ্ছেন প্রচণ্ড, ইনি হচ্ছেন অপোজিশন লিডার। এরা ঘুরে পুরে পাওয়ার ভোগ করেছে। এবং কীরকম ব্যাপারটা, যে একজন কংগ্রেস পার্টি, একজন বলতে গেলে মানে সে আল্ট্রা লেফট মার্কসিস্ট লেনিনিস্ট, আরেকজন হচ্ছে মাওয়িস্ট সেন্টার, এই 3 জন মিলে কোয়ালিশন করে করে মানে সরকার চালিয়ে গেছে। এবং একে অপরকে দেখেছে, ইউ স্ক্র্যাচ মাই ব্যাক, আই স্ক্র্যাচ ইউর ব্যাক। এবং কেউ অপোজিশনে তো কেউ পাওয়ারে। এবং নেপালের যত রকমভাবে পারে নেপালকে উচ্ছনে নিয়ে গেছে এরা। এবং মারাত্মক করাপশন, মারাত্মক বেকারত্ব, মারাত্মক আপনি বলতে পারেন এক শ্রেণীর লোকেদের হাতে অঢেল পয়সা এবং মানুষের ক্ষোভ, এটা ছিল। প্লাস কিছু দেশ আছে যারা নেপাল নিয়ে ইন্টারেস্টেড। আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন নেপাল তো ল্যান্ডলক, নেপালের কাছে সমুদ্র নেই। বাংলাদেশটা আপনি যদি দেখেন একটু সমুদ্র আছে, একটা ঘোড়ার পায়ের মতো ভারত, চারদিকটা বাংলাদেশের, বা তলায় বঙ্গোপসাগর আছে। নেপালের কিছুই নেই, ওপরে চীন, নিচে আর বাঁদিকে ডান দিকে ভারত। তো ফলে চীন অবভিয়াসলি নেপালে ইন্টারেস্টেড হবে, ভারতও ইন্টারেস্টেড হবে। এবং কিছু বৃহত্তর দেশ যারা চীন বা ভারতের সঙ্গে কোনো কম্পিটিশন থাকতে পারে বা তাদের কন্ট্রোলে রাখতে চায়, যেমন ধরুন আমেরিকা, তারাও নেপালে ইন্টারেস্টেড হবে। আর কিছু দেশ যারা ভারতের সাথে শত্রুতা করতে চায়, যেমন ধরুন পাকিস্তান, তারাও নেপালে ইন্টারেস্টেড হবে। ফলে নেপালের ভৌগোলিক বাধ্যবাধকতাতে নেপাল কখনোই স্থির থাকেনি। একটু পিছনে যদি যান, 80-র দশকে নেপালে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে পশুপতিনাথ টেম্পলে ঢুকতে দেওয়া হয় না, একদমই তাই, রাইট।
এগুলো আমি ওপেন সোর্স থেকে বলছি, আমি কোনো ন্যাশনাল সিক্রেট বলছি না। তারপরে নেপাল একটা টার্বুলেন্সে যায়, ভারতবর্ষের সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং সেটা তাদের স্ট্যান্ড পয়েন্টে তারা করেছে, আমাদের স্ট্যান্ড পয়েন্টে হয়তো ভারতবর্ষের তখনকার সরকার করেছে, আমাদের সম্পর্কটা তলানিতে চলে গিয়েছিল। তারপরে আবার বেশ কিছু বছর পরে কোনো অ্যাক্রস পার্টি লাইন্স আবার সম্পর্কটা একটু একটু ঠিক হয়। তারপরে যখন নেপালে একটা প্যালেস কু হয়েছিল, আপনি যদি দেখেন, একটা রাজ পরিবারের সবাই মারা গেল, যে মারলো সেও মরে গেল, সে একটু পরে মরলো হাসপাতালে। সেই রাজ পরিবারেরই একজন মানুষ এখন আছেন এবং একজন যুবরাজ আছেন, জ্ঞানেন্দ্র এবং তার ছেলে। এবার তারপরে এলো এই কমিউনিজমের জোয়ার, এবং তারপরে এই 17 বছরে 14 বার প্রাইম মিনিস্টার বদল। তো নেপাল স্থির কখনোই ছিল না। এখন যেটা হচ্ছে সেটা একটা বহিঃপ্রকাশ। এইবার এই ভদ্রলোক আসার পরে ওলি, ইনি কিছু কাজ করেন যেটা আগে আজ অবধি কোনো নেপালি প্রাইম মিনিস্টার করেননি। যেমন ইনি নেপাল ট্রেডিশনালি যখন কোনো প্রাইম মিনিস্টার নেপালে জিতে আসেন, ফার্স্ট ফরেন ভিজিট ভারত করেন, অবভিয়াসলি। কারণ চায়না যেমন বর্ডার শেয়ার করছে, আর কিছু তো শেয়ার করে না। আমরা তো ভাষা শেয়ার করি, আমরা তো কালচার শেয়ার করি, ইতিহাস শেয়ার করি, ভূগোল শেয়ার করি, সংস্কৃতি শেয়ার করি, এবং আমাদের যেটা বলে যে বহু বেটিকা রিস্তা, যেমন আমাদের আর্মিতে একটা রেজিমেন্ট আছে, নেপালি গোর্খা রেজিমেন্ট। তো ফলে সেইটা তো চীনের ছিল না। তো ফলে এইটা কাটসি চলে আসতো যে নেপালে যে হবে সে প্রথম ফরেন ভিজিট ভারতে করবে। এটা ভুটানের জন্য, অনেক দেশ আছে পৃথিবীতে যারা আমাদের আশেপাশে, যাদের এই কাটসিটা মেনে চলে তারা। ইনি চলে যান চায়নায়, ফার্স্ট ভিজিট। হ্যাঁ, ইনি করোনার সময় বলেন যে করোনা ভাইরাসের থেকে মারাত্মক ভাইরাস হচ্ছে ইন্ডিয়া ভাইরাস। ইনি আমাদের ধার্মিক একটা চিন্তা ভাবনাকে অ্যাটাক করে বলেন যে রামচন্দ্র নেপালি। না বললেও পারত, আমি হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে যাচ্ছি না, এগুলো বলার কি প্রয়োজন আছে? এগুলো উনি কারো দালালি করবার জন্য বলছিলেন। আপনি যদি একটু নেটে যান তাহলে আপনি আরও অনেক কিছু পেয়ে যাবেন, যে ওনার কমিউনিস্ট পার্টির সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টি যারা সরকার কি সম্পর্ক। এবার ইনি রিসেন্টলি এটা ছেড়ে দেওয়ার পরে, রেজিগনেশন করার পরে বলেছেন যে ভারতের জন্য আমাকে পদ হারাতে হলো। এনাদের কারচুপিটা কোনো কারণ না, এনাদের উদাসীনতা দেশের মানুষের প্রতি কোনো কারণ না, খালি ভারতকে উনি নাকি ভারত বিরোধিতা করেছিলেন বলে ভারত কলকাঠি নাড়ল। যদি সেটা, আমার মনে হয় না সেটা সত্যি, যদি সেটা সত্যি হয় আমি তো গর্বিত, ভারত পারছে এগুলো, ভারতের করা উচিত আমি মনে করি। যে ছোট ছোট দেশগুলো স্পর্ধা কী করে হয়, পৃথিবীর 3য় বা 4র্থ বৃহত্তম ইকোনমি, পৃথিবীর 4র্থ বড় সেনাবাহিনী, নিউক্লিয়ার পাওয়ার, স্পেস পাওয়ার, 140 কোটি দেশ, তার সম্বন্ধে এরকম উল্টোপাল্টা কথা বলবার স্পর্ধা কী করে হয়? সে আপনি নেপাল বলুন আর বাংলাদেশি বলুন, আমার মনে হয় কোথাও ভারত বেশি সংযত থাকে এবং খুলে খেলার দরকার আছে। যেমন অফ সিন্দুরে আমার মনে হয় ভারত একটু খুলে খেলেছিল।